না, এটাকে তো জানাজা বলবেন। এটা তো একটা শোডাউন হয়েছে। আজকে তো দেখলাম এত বড় নামাজে জানাজা সাম্প্রতিক সময়ে হয়নি, তাই না? তো এটা খান জি, বলুন। খালিদ এটাকে মাহমুদ চৌধুরী এটাকে তো বলুন। এটাকে তো সুলতানা, এটাকে তো জানাজা বলবেন। এটা তো একটা শোডাউন হয়েছে। এটা একটা শোডাউন দেওয়ার চেষ্টা করে। তারা এইসব করে আমাদেরকে আতঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে। আতঙ্কিত করছে। কিন্তু বাংলাদেশের মানুষ তো ১৮ কোটি মানুষের এই 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 জনপদ। সেখানে শোডাউন করেছে? কি শোডাউন? কি তাহলে দেখাতে চেয়েছে? আপনি কি দেখলেন? আজকে এটা এটা এই এই আমরা ইসলাম ধর্মে যে জানাজা নামাজ আদায় করি, যে যে একজন মানুষকে বিদায় জানানোর সর্বশেষ যে ধর্মীয় আচার যেটা বলা হয়, সেটা কি সেখানে হয়েছে? সেখানে হয়েছে। আমরা দেখেছি উপদেষ্টারা সহ অন্যান্য তারা বলেছে কত বড় মানুষের সমাগম হয়েছে। হ্যাঁ, আমাদের দখলদার ইউনূস বললেন, "এত মানুষের সমাগম।" এটা তো সমাগম না। যদি এটা জানাজাই হইতো তাহলে তারা বলত যে, "এত মুসল্লির এখানে সমবেত হয়েছে।" তো কেউ তো কারো মুখ দিয়ে তো শুনলাম না যে এখানে সেটা মুসল্লিরা সমবেত হয়েছে। আমরা দেখলাম সব জঙ্গিরা সেই অনুষ্ঠান শেষ হওয়ার পরেই কিভাবে অ্যা আ আপনার সংসদ ভবন তারা লুট করার জন্য তা তা আ তারা সংসদ ভবনের ভিতরে ঢুকে পড়ল এবং কিভাবে অ্যা তারা হচ্ছে সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর প্রস্তুতি ঘোষণা করলেন। কিভাবে একটা জানাজায় দাঁড়িয়ে শাহবাগে সমবেত হয়ে আবার পরবর্তী জঙ্গি নির্দেশনার যে ঘোষণা দিলেন। আমি আমি একজন মুসলমান হিসাবে কিভাবে সেটাকে অ্যা আমি দেখব আপনি এটা বুঝতেই পারছেন। শওকত, আপনি কিভাবে দেখছেন? এই যে হাদির জানাজা হলো, ধরেন আমি ঠিক বলতে পারব না, ক্যালকুলেট করতে পারব না কত মানুষের সমাগম হয়েছে। লাখ তো অবশ্যই। তো এই এই লাখো মানুষ, তারা তো আমাদের দেশেরই অংশ। তো তাদের সবাইকে কি আপনি জঙ্গি বলবেন? হ্যাঁ, দেখুন, এখানে আছেন আমার আমার নেতা খালিদ মাহমুদ চৌধুরী, আ বাংলাদেশ আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা। তার সঙ্গে কথা বলতে পেরে আমি একজন ক্ষুদ্র কর্মী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক। এই এই যে নেত্রী যখন চলে গেলেন ১৬ মাস আগে, তার পরের সপ্তাহ থেকে আমি আমার অনলাইন ভিডিওতে প্রতিদিন বা প্রতি ১-২ দিন পর, পর শেখ হাসিনা বীরের বেশে আসবেন ফিরে বাংলাদেশে, এই শিরোনামে আমি আমার বক্তব্য রেখে যাচ্ছি। এবং সেখানে ৩৩৮ টা ভাষণ গতকাল পর্যন্ত আমার গেছে। এটা আমি আমি সেই তখন থেকেই আশাবাদী, যতই মব ভায়োলেন্স থাকুক, যতই মব সন্ত্রাস থাকুক, আমি তখন থেকে আশাবাদী আমাদের নেত্রী বীরের বেশে বাংলাদেশে ফিরবেন এবং আমরা মুক্তিযুদ্ধের পক্ষের বাংলাদেশ আবার আবার পুনরায় দেশ স্বাধীন, সেই ৭১ এর স্বাধীনতার মতো আমরা আনন্দ উৎসব করব। এটা আমি বিশ্বাস করি, সেই বিশ্বাস থেকে এগিয়ে যাচ্ছি। এর জন্য আমাকে অনেক কিছুই ধকল সহ্য করে এগোতে হচ্ছে। তার ভেতর থেকে আজকের এই ঘটনা। ওসমান হাদি আ ওসমান হাদি মারা গেছেন। তার প্রতি আ আ একজন মানুষ মৃত্যু হলে তার প্রতি আ সম্মান আ জানানোর বিধান আমাদের ধর্মে আছে। আ তা সেটা তো হবেই। কিন্তু ব্যাপারটা হলো যে আ যে যে যেদিন তার মৃত্যুর খবরটা ছড়িয়ে পড়ল, সেদিন যে মব শুরু হলো সারা দেশে, এটাকে আপনি কি বলবেন? এটাকে কি বলবেন যে একজন ভালো মানুষের বিদায় এবং তার ভালো ফলোয়ার্সরা দেশের কল্যাণে কিছু করলেন? একটু আগে আমার নেতা যে ঘটনাগুলো বললেন, উনি তো মাত্র ৩-৪ টে ঘটনা বলেছেন। শত, শত ঘটনা ঘটেছে। এ থেকে আপনি কি মেসেজ দেবেন বাংলাদেশের মানুষকে? তো দেশটা আসলে দখল হয়ে গেছে। দেশটা আসলে এমন নয় যে কোটা আন্দোলনের আ আ ছাত্ররা তারা এটাকে তাদের একটা অধিকারের জায়গায় নিয়ে আ ক্ষমতা দখল করছে। তা না, দেশটা আসলে জঙ্গিদের দখলে চলে গেছে। এখন জি। আ এটা এটা আমাদেরও অনেক ভুল আছে। সে ভুল আমার আ সিনিয়র নেতৃবৃন্দ, আমার দলের কেন্দ্রীয় কমান্ড তারা চিন্তা করবেন। আমাদের ভুল কি ছিল। কিন্তু এখন আমরা আছি যুদ্ধের ময়দানে। এই যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে কোনো ছাড় নেই। আমাদের জায়গা থেকে আমাদের কথা বলে যেতে হবে, তাদের জায়গা থেকে তাদের কথা তারা বলে যাবে।
জনগণের উপর ছেড়ে দিতে হবে কোনটা তারা গ্রহণ করবে। এবং আমি বিশ্বাস করি এবং সেটাই প্রমাণ দেখছি গত ১৬ মাসে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির প্রতি মানুষের যে ভালোবাসা এবং আস্থা সৃষ্টি হয়েছে, এই জাগরণটা আমাদের খুব দরকার ছিল। এবং এই পরিবর্তন আমরা একটা ভালো জায়গায় খুব শীঘ্রই পৌঁছাবো ইনশাআল্লাহ। জি, খালিদ মাহমুদ চৌধুরী, এই হাদি হত্যার জন্য আওয়ামী লীগের ওপর দায় চাপানো হচ্ছে, আপনি নিশ্চয়ই দেখেছেন। এ ব্যাপারে আপনাদের অবস্থান কি? আপনি দেখেন, যেখানে আওয়ামী লীগের নেতারা মোবাইল ফোনই ব্যবহার করতে পারছে না, তাদেরকে তাদের ডিভাইস ট্র্যাকিং করে তাদেরকে ধরতেছে, তারা বাড়িতে থাকতে পারছেন না, সেখানে একজন স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে আওয়ামী লীগের নেতারা কেন ঘোরাফেরা করবে? এই হাদিকে কে প্রমোট করেছে? ৫ই আগস্টে যে বৈষম্য আন্দোলন হয়েছে তখন তো আমি তাদের নাম শুনিনি। ৫ই আগস্টের পরে তাকে বসিয়ে দেওয়া হলো শাহবাগে, এবং তাকে ধীরে ধীরে প্রমোট কন্টেন্ট তৈরি করা হলো। তাকে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় তাকে মানুষ টাকা পয়সা দিচ্ছে সেই কল্পকাহিনী রচনা করা হলো এবং তাকে প্রমোট করা হয়েছে। এবং যখন দরকার, আমি বলেছি গত কয়েকদিন আগে, এই দখলদার ইউনূস হচ্ছে তাকে হত্যা করেছে। এই হত্যার দায় তাকে নিতে হবে এবং তাকে যে পরিকল্পিত হত্যা করেছে, গুলি করেছে, হত্যা করেছে, এটা তো ১২ তারিখ থেকে এখন পর্যন্ত যা ঘটেছে সবকিছুই প্রমাণ করে যে তারা এরকম একটা হত্যাকাণ্ড ঘটিয়ে বাংলাদেশে একটা চাওয়াজ তৈরি করে। যেহেতু বাংলাদেশের 18 কোটি মানুষ, তাদের প্রতি কোনো সমর্থন নাই, তারা এখন পায়ের নিচে তাদের কোনো মাটি নাই, এই জায়গাটাকে তারা একটা চাওয়াজ তৈরি করে নতুন একটা যে জায়গা তৈরি করার তারা চেষ্টা করলো এই রক্ত দিয়ে, এবং তাকে পরিকল্পিত হত্যা করা, যে হত্যার দায় এই দখলদার ইউনূসকে নিতে হবে। সে হত্যা করে আজকে বাংলাদেশের এই পরিস্থিতি এই জায়গায় নিয়ে গেছে। তারা এখন কি বলছে? যে ২ লক্ষাধিক আওয়ামী লীগ নেতা কর্মীদের মেরে ফেলতে হবে। তারা কি বলছে? একজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মানুষ কখনো বলতে পারে যে মামলা করার সময় নাই, যেখানে পারো সেখানে ধরো? যে তার মানে কি দেশে কোনো আইন নাই? এটা আমরা যে বলছি জঙ্গি, এই স্বরাষ্ট্র উপদেষ্টার কথাই তো প্রমাণ করে যে দেশে কোনো আইন নাই, আইনের শাসন নাই। আর যখন আইনের শাসন থাকে না তখন এই দেশ কিভাবে আপনি ট্রিট করবেন বলেন? এটা তো জঙ্গি। আজকে এই যে আপনার বৈষম্যের বিরুদ্ধে কথা বলে যেই দুর্নীতি বলেন, অমুক বলেন, দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, দেশের বাক স্বাধীনতা নাই, এই যে কথা বলে, গণতন্ত্রের কথা বলে আজকে যেই দখলদার ইউনূস দখল করলেন, এখন তিনি কি বলছেন? এখন সেই মন্ত্র তিনি ভুলে গেছেন। আজকে তিনি বলছেন যে হাদির মন্ত্রে আমরা উজ্জীবিত। মানে এই যে কথাগুলো, এগুলা কি প্রমাণ করে? এগুলা প্রমাণ করে যে এই হত্যাকাণ্ডের, তারা পরিকল্পিত হত্যাকাণ্ড এবং বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে পৃথিবী থেকে নিয়ে গিয়ে এই বাংলাদেশকে একটা সিরিয়া বা অন্যান্য যেই রাষ্ট্রগুলো যেগুলো এই ধরনের তকমা নিয়ে আজকে বিপন্ন হয়ে গেছে, সেই রকম একটি বিপন্ন রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে এই দখলদার ইউনূস। তার এজেন্ডা হচ্ছে এটাই। আমরা তো আর কিছু দেখছি না। গত ১৬ মাসে আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ ভালো কিছু দেখেনি। কোনো কিছু, অনেকে হয়তো মনে করেছিল যে তিনি নোবেল লরিয়েট, এত আন্তর্জাতিক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, সম্মানিত ব্যক্তি, কিছু একটা হবে। আজকে কি হচ্ছে? ব্যবসা নাই, বাণিজ্য নাই, শিক্ষা নাই, মানুষের নিরাপত্তা নাই, শৃঙ্খলা নাই, কিছুই নাই। একটা জঙ্গি মানে উন্মাদনা চলছে, সাম্প্রদায়িক গোষ্ঠীকে প্রমোট করা হচ্ছে, মসজিদে নামাজ পড়তে গেলে মেরে ফেলা হচ্ছে, মন্দিরে মেরে ফেলা হচ্ছে, রাস্তায় চলতে গিয়ে মরতে হচ্ছে, রেপ করছে। মানে কি অবস্থা! ঝুলন্ত লাশ যেখানে সেখানে খুঁজে পাওয়া যাচ্ছে। মানে রাষ্ট্র নির্বিকার। এটাকে আপনি কিভাবে একটা সুস্থ স্বাভাবিক বলবেন? তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, কই? তার তো কোনো রূপরেখায় কোনো চিহ্ন আমরা দেখতে পাচ্ছি না। বা আমার কথাগুলো বাংলাদেশের মানুষ আজকে মানুষের যে অবস্থা, সেটা মানুষ কথা বলতে পারছে না। মানুষ কোনো কথাই বলতে পারছে না। যেখানে কথা বললে গলা চিপে ধরা হচ্ছে। যেখানে বারবার কেন ৩২ নম্বরে আঘাত করা হচ্ছে? কেন ৫৬ আঘাত করা হচ্ছে? এটাই তাদের রাজনীতি। কারণ ৩২ নম্বর হচ্ছে মুক্তিযুদ্ধ। ৩২ নম্বর আমার স্বাধীনতা। আমাদের স্বাধীনতার সোপান ৩২ নম্বর। ওইখানে বারবার আঘাত করা হচ্ছে। ছায়ানট হচ্ছে আমাদের সংস্কৃতির তীর্থভূমি। এই ছায়ানটকে আঘাত করা হচ্ছে। এটাই তাদের রাজনীতি। প্রথম আলো এবং ডেইলি স্টার তাদের রাজনীতি নয়। এটা ক্ষোভ হইতে পারে ভিন্ন কারণে।
কিন্তু রাজনীতি, তাদের রাজনীতি হচ্ছে ৩২ এবং ছায়ানট, যেখানে বারবার আঘাত করা হচ্ছে। কারণ জানে যে এইখানে আঘাত করলেই হচ্ছে মুক্তিযুদ্ধকে আঘাত করা হবে, তাদের 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 হৃদয়ে রক্তক্ষরণ হবে, এই জন্য বারবার আঘাত করা হচ্ছে। কিন্তু আমরা বলতে চাই একটা জিনিস, আমি সুলতান আপনার বলতে চাই, আমাদের পূর্বপুরুষেরা রক্ত দিয়েছে, ৩০ লক্ষ মানুষ রক্ত দিয়েছে, লক্ষ লক্ষ মা বোন আত্মত্যাগ স্বীকার করেছে। হয়তোবা তার থেকে, ওরা তো ২ লক্ষ মানুষ মেরে ফেলতে চেয়েছে, আমরা তার থেকেও বেশি রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। এবং আপনি দেখবেন এই বাংলাদেশ কিভাবে ঘুরে দাঁড়ায়, মিরাকেলই ঘুরে দাঁড়াবে। কারণ প্রত্যেকটা জিনিসের একটা শেষ আছে, আমরা চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছি। জি। আজকে আজকে আপনি জানেন মুক্তিযুদ্ধের উপ অধিনায়ক এবং সাবেক মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার মারা গেছেন। তার জন্য তার মৃত্যুতে শোক জানাচ্ছি। আহ এটা নিয়ে কিন্তু কোথাও কোনো আলোচনা নাই, কোথাও কোনো এক লাইন শব্দও নাই। খান শওকত। জি, অনেক ধন্যবাদ। আহ, মুক্তিযোদ্ধাদের প্রতি কি পরিমাণ অবমাননা হচ্ছে তা তো আপনার কথায় প্রমাণ হলো। অন্যদিকে দেখেন, আমাদের ৬ জন সৈনিক মারা গেলেন জাতিসংঘে দায়িত্ব পালন করতে, যে তারা কিন্তু জাতীয় বীর। আমি ১৯৯০ সাল থেকে আমেরিকায় আছি, ৩৫ বছর যাবত এই দেশে আছি। তো আমি এখানে চাকরি করি নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে গত ২৫ বছর। আমাদের অন সার্ভিসের কোনো অফিসার মারা গেলে তাদের প্রতি রাষ্ট্রীয় শোক জানানো হয়, রাষ্ট্রীয় শ্রদ্ধা জানানো হয়। আপনাদের মনে আছে নিশ্চয়ই, জননেত্রী শেখ হাসিনা যখন মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন, তখন এ ধরনের ঘটনা ঘটলে উনি নিজে যে সে সকল লাশ গ্রহণ করেছেন, রাষ্ট্রীয় মর্যাদায় সেভাবে সমাহিত করেছেন এবং রাষ্ট্রীয় শোক পালন হয়েছে। সারা পৃথিবী জেনেছে যে কিভাবে তাদের প্রতি জাতীয় বীর হিসেবে বাংলাদেশ রাষ্ট্র কিভাবে সম্মান জানালো। কিন্তু আজকে কি, আজকে যেন এ কেউ একজন মারা গেছে, এদিকে কারো কোনো খেয়ালই নেই।